তো আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। আজকেও মূলত আমরা এক্সেলের বেসিক বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং চেষ্টা করব যে ফর্মুলারও বেসিকটা আপনাদের সাথে শেয়ার করতে। তারপরের থেকেই আমরা ফর্মুলা এবং আরো অ্যাডভান্স টপিকসগুলোতে যেতে পারবো আশা করছি। আর আজকে গতকাল দুইটা টপিকস বাকি ছিল যেটা শেষ করতে পারি নাই। সেইটাও আজকে শেষ করার চেষ্টা করব। তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। আর তারপরে একটা অংশ শেষ হওয়ার পর আমি আপনাদের কথা বলার বা প্রশ্ন করার সুযোগ দিব, সো তখন করতে পারবেন। এখন আপাতত আমি আপনাদের মাইক্রোফোনটা মিউট রাখতে বলবো, আমিও মিউট করে দিচ্ছি, বাট সো আমি আপনাদেরকে কথা বলার জন্য ওই সুযোগটা দিব, কোনো সমস্যা নেই। সো আমি এখন আপনাদের মাইক্রোফোনটা মিউট করার পর আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। সো আজকে মূলত আমরা কথা বলবো অটো ফিল, ফ্ল্যাশ ফিল এবং ওয়ার্কশিটের অ্যাড করা, ডিলিট করা, কালার রিনেম বা এই বিষয়গুলা। এবং আমরা এই ওয়ার্কশিটে আসলে কিভাবে নেভিগেট করতে পারি, মুভ কপি করতে পারি, এই বিষয়গুলো দেখব। দেন এক্সেল টেবিল, যেটা গুরুত্বপূর্ণ আর কি এক্সেলের বা ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে। এক্সেল টেবিল সবসময় আপনার গুরুত্বপূর্ণ, কারণ আমরা যে ডেটাগুলো অ্যানালাইসিস করি এগুলো আসলে টেবুলার ফর্মে না থাকলে আসলে আমরা ওইভাবে অ্যানালাইসিস করা আমাদের পক্ষে আসলে এটা সম্ভব হতো না। দেন তারপরে আমরা ফর্মুলার বেসিক নিয়ে কথা বলবো এবং তারপর এই গতকাল আমাদের কিছু বিষয় বাকি ছিল, এই দুইটো বিষয় বাকি ছিল, সো এগুলাও দেখব। আহ এগুলা আমরা একটু পরে দেখি। দেন আজকের যে শুরুতে আহ এটা খুবই বেসিক বিষয়, অটোফিল এবং ফ্ল্যাশ ফিল এর যে বিষয়টা আছে। সো এইখানে যেটা আপনার অটোফিল হলো যে আমরা অটোমেটিকলি আপনার একটা ডেটা যখন ফিল করে দেয় সেটাই হচ্ছে অটোফিল। যেমন আমি যদি নাম্বার অটোফিল করি, যেমন 1, এই সেলে আমি যখন সিলেক্ট করে 1 ইনপুট দিলাম, দেন এখানে আমি 2 দিলাম। সো এখন যদি আমি মাউসের লেফট বাটন চেপে আমি যদি এই দুটো সেল সিলেক্ট করি এবং আমার কার্সরটা যখন আমি এই আমার এই দুইটা সেলের এই যে আপনার নিচের এই কোণাটাতে নিয়ে আসবো, তখন দেখবেন যে এখানে একটা প্লাস আইকন বা সাইনের মতো চলে আসে। দেন এটাকে যখন আমি মাউসের লেফট বাটন ক্লিক করে যখন আমি ড্র্যাগ করব, তখন দেখবো যে আমরা এই আমাদের যে লিস্টটা বা নাম্বারগুলো আমি লিখতেছিলাম এইটাকে সে ফিল করে দিচ্ছে। সো এইটাই হচ্ছে অটোফিল। এখন এইটা আহ, শুধুমাত্র যে আমি 1 2 3 এইরকম এগুলোর জন্য করতে পারি এরকম না। যেমন ধরেন যে নাম্বারের ক্ষেত্রেই আমরা এটা আরো বিভিন্ন ভাবে করতে পারি। যেমন ধরেন যে আমি যদি 1 তারপরে 3 মানে বিজোড় সংখ্যাগুলো লিখি, তাহলেও এক্সেল এইটা স্মার্টলি সে এই প্যাটার্নটা রিকগনাইজ করতে পারবে যে আমি এক এক করে গ্যাপ দিয়ে কিংবা আমি বিজোড় সংখ্যাগুলোর জন্য আমি এই লিস্টটা চাচ্ছি। সো দেখেন, 1, দেন 3, দেন 5, দেন 7। সো এইভাবে আমার এগুলা চলে আসছে। একইভাবে যদি আপনি জোড় সংখ্যার জন্য চান সেটাও আপনি এখানে করতে পারবেন, জাস্ট আপনাকে প্যাটার্নটা দিতে হবে। সো মোটামুটি আপনার বেসিক যে প্যাটার্ন গুলো আছে এগুলো সবই আপনার নাম্বারের ক্ষেত্রে এক্সেল এইটা আপনার আর বুঝতে পারবে আর কি। এছাড়া আপনি ধরেন অটোফিল, এটা গেল নাম্বারের ক্ষেত্রে। আপনি অটোফিল ধরেন আপনি আপনি যদি সপ্তাহের নামগুলা যদি আমি লিখি, ধরেন সানডে। সো পুরো লিখতে হবে না, এইটুকু থেকেও সে বুঝতে পারবে। আবার পুরো লিখলেও বুঝতে পারবে যে আপনি যেভাবে চাচ্ছেন সে সেভাবেই দিবে। সো এটা দেখেন আমি সংক্ষিপ্ত লিখছি, সো সংক্ষিপ্তই দিয়েছে। দেন আমি যদি আমি পুরোটা লিখতাম সানডে, তাহলে যখন আমি আবার এই যে প্লাস আইকনটা আসার পরে যখন আমি হোল্ড করে যখন আমি ড্র্যাগ করতাম, তখন দেখেন যে আমার পুরো নামটা আসতেছে। সো এইটা আমি এই যে সপ্তাহের নাম বা এরকমের ক্ষেত্রে করতে পারি, মাসের নামের ক্ষেত্রে করতে পারি। যেমন আমি যদি জানুয়ারি লিখি, দেন যখন আমি এটা ড্র্যাগ করব, দেখেন আমার পুরো এটা চলে আসবে। একইভাবে আমি যদি এটা সংক্ষিপ্ত ইউজ করি তাহলে আমাকে সংক্ষিপ্তই দিবে।
এভাবে হচ্ছে আমাকে সংক্ষিপ্ত দিবে। দেন আমি যদি একটা তারিখ নির্দিষ্ট করে দেই, যেমন ধরেন যে আমি আহ আহ 1 জানুয়ারি ধরেন 2025, আহ এইভাবে যদি হচ্ছে আমি দেই, আহ আমাকে একটু ওই বড় করতে হবে। ওকে, সো এইটা দেখেন, এটা কি হইতেছে আমার, এটা শুধুমাত্র হচ্ছে আমার জানুয়ারি মাসের জন্য দিতেছে, মানে জানুয়ারি মাসের ক্যালেন্ডারের মতো। বাট এইখানে যদি আমি দ্বিতীয় সেলটাতে আমি যদি এটাকে একটু ক্লিয়ার করি, দ্বিতীয় সেলে যদি আমি হচ্ছে 1 ফেব্রুয়ারি দেন হচ্ছে 2025 লিখি, দেন এইটা দেখেন এখন কি করে, প্রত্যেক মাসের 1 তারিখ আমাকে হচ্ছে দিচ্ছে। দেখেন যে 1 ফেব্রুয়ারি, দেন হচ্ছে 1 মার্চ, 1 এপ্রিল, এইভাবে। সো এইভাবে আপনারা অটোফিল ইউজ করতে পারবেন। দেন অনেক সময় আমাদের কোয়ার্টার দরকার হয়, যেমন আমি যদি হচ্ছে Q1 লিখি, দেন ধরেন যদি আমি হচ্ছে ড্র্যাগ করি Q1 2 3, দেখেন 4 এর পরে কিন্তু আবার 1 থেকে শুরু হচ্ছে, কারণ প্রত্যেক 3 মাসে হচ্ছে একটা কোয়ার্টার ধরা হয়। সো ওই হিসাবে এটা কমপ্লিট এভাবে হচ্ছে আর কি। ওকে, এটা ছিল আমাদের অটো ফিলের অংশ। আশা করি এটা খুবই বেসিক বুঝতে পারছেন। আপনারা এটা প্র্যাকটিস করবেন যে অটোফিলটা আসলে কিভাবে কাজ করে, এবং বিভিন্ন প্যাটার্ন দিয়ে আপনারা ট্রাই করবেন যে আসলে কিভাবে কাজ করতেছে কিংবা কাজ করতেছে কিনা। আর ফ্ল্যাশ ফিলটা হলো যে আপনার এইটাও একটা প্যাটার্ন রিকগনাইজ করে আপনাকে একটা বাল্কে একটা ডেটা থেকে আমরা কিছু এক্সট্রাক্ট করব। এটার জন্য হচ্ছে আমরা ফ্ল্যাশ ফিল ইউজ করি, যদিও এটা আমরা ফর্মুলা ইউজ করে বা আরো বিভিন্ন ভাবে করা যায়। কারণ ফ্ল্যাশ ফিলে যেটা হয় যে অনেক সময় এটা মিস ম্যাচ করে বা একটু আহ, দেখা যায় যে মিস হওয়ার চান্স থাকে, বা একদম অ্যাকুরেটলি অনেক সময় করতে পারে না। সো আমি এটার একটা এক্সাম্পল দেখাই, যেমন ধরেন এইখানে আমাদের ফুল নেম আছে, সো আমি চাচ্ছি ফার্স্ট নেম, তারপর টা এবং লাস্ট নেমটাকে আলাদা করার জন্য। সো আমরা নর্মালি করতে পারি যে আমরা এভাবে টাইপ করে করতে পারি, যে আমরা টাইপ করে আমরা নামগুলো হচ্ছে লিখবো। সো এইভাবে করতে গেলে এখন ধরেন এখানে 5টা 6টা নাম আছে, এটা হয়তো বা আমি সহজে করতে পারবো, বাট যদি এরকম হাজার হাজার নাম থাকে তাহলে সেটা যদি আমরা একটা একটা করে করতে যাই তাহলে আমাদের অনেক সময় দরকার। আর তো এই ক্ষেত্রে আমাদের এক্সেলের একটা স্মার্ট ফিচার হচ্ছে ফ্ল্যাশ ফিল। যেমন আমি যদি এখানে ফার্স্ট নেমের ঘরে আমি ফার্স্ট নেম গুলো যদি লিখতে থাকি, এক্সেল অটোমেটিকলি এই প্যাটার্নটা তারা এক্সেল রিকগনাইজ করতে পারবে। যেমন আমি যদি লিখি, প্রথম নামটা লিখলাম, এটার ফার্স্ট নেম, দেন আমি যখনই এটা লিখতে নিব, দেখেন এক্সেল অটোমেটিক্যালি দেখাচ্ছে, সে একটা সাজেশন দিচ্ছে যে সে বুঝতে পারছে যে আমি ফার্স্ট নেমটা লিখতে চাই। এখন যদি আমি শুধু ইন্টার চাপি বা হচ্ছে কন্ট্রোল ইন্টার চাপলে আমার হচ্ছে পুরো এটা আমার হয়ে যাবে। সো এইটা একইভাবে যদি আমি লাস্ট নেমে আমি হচ্ছে লাস্টের অংশটুকু লেখা শুরু করি, এইটাও হচ্ছে এক্সেল বুঝতে শুরু করবে। দেন দেন ইন্টার চাপলে দেখেন আমার হচ্ছে এটা ফ্ল্যাশ ফিল হয়ে গেল। সো এটা হচ্ছে ফ্ল্যাশ ফিল। আর এই কাজগুলো আমরা ফর্মুলা বা আদার্স অন্য ইয়ের মাধ্যমে করতে পারবো, বা আমরা কলামকে স্প্লিট করতে পারবো। তো এগুলা আরো সামনে আসবে, সেগুলো আমরা হচ্ছে শিখবো। সো এটা ছিল হচ্ছে আপনার ফ্ল্যাশ ফিল। আর দেন তারপরে হচ্ছে আমরা ওয়ার্কশিটের বিভিন্ন দেখব। ওয়ার্কশিটটা হচ্ছে মূলত আমরা যদি এখানে দেখি যে এটা একটা শীট, এটা একটা শীট। সো এই প্রত্যেকটাই হচ্ছে এক একটা হচ্ছে শীট। আর পুরো যে আমরা আহ, কাজটা করি এটাকে আমরা পুরোটাকে আমরা, যেমন এখানে এই একটা শীট, এই শীট, এখানে যদি আরো শীট থাকে সবগুলাকে আমরা একত্রে ওয়ার্ক বুক বলতে পারি। সো একটা ওয়ার্কশিট অ্যাড করার জন্য আমাদেরকে প্লাস আইকন যে আছে, প্লাস আইকনে ক্লিক করলে আমার একটা শীট ওপেন হয়ে যাবে। নতুন একটা, আমি যদি আবার ক্লিক করি আর একটা ওপেন হবে। এবং এইখানে আরেকটা বিষয় যেটা দেখার, যে আপনার যে শীটটা অ্যাক্টিভ থাকবে, যেমন ধরেন আমি যদি এখন স্টার্ট শীটটা ক্লিক করি, দেখেন এটা অ্যাক্টিভ। আমি যদি এখন প্লাস চাপি তাহলে আমার স্টার্ট শীটের পরে একটা নতুন একটা শীট আসবে। সো এইটা হচ্ছে আপনার অ্যাড। দেন আপনি যদি হচ্ছে কোনো শীট ডিলিট করতে চান তাহলে আপনি সেই শীটটাকে আগে সিলেক্ট করবেন, দেন রাইট ক্লিক করবেন, দেন আপনি হচ্ছে ডিলিট চাপবেন, দেন এটা হচ্ছে আমার ডিলিট হয়ে গেল। একইভাবে আমার এটাও ডিলিট করা দরকার, এটাকেও আমি হচ্ছে ডিলিট করি,
এটাকেও আমি হচ্ছে ডিলিট করি। সো আমরা অ্যাড আর ডিলিট দেখলাম। দেন এখন আমাদের যদি কখনো দরকার হয় যে কোনো একটা শীটকে যখন আপনার এরকম ধরেন 10টা 20টা এরকম শীট থাকে, তখন এক একটা শীটকে আমরা বিভিন্ন কালার দিয়ে একটু ডিফারেন্ট করে রাখি যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে ওটা কোন শীট। বা আমরা এমনিতেও যদি হচ্ছে আমরা ডিজাইনের জন্য হচ্ছে দিতে চাই সেটা দিতে পারবো। সো ধরেন আমরা শীট 4 কে আমরা একটা কালার দিব। সো এটা রাইট ক্লিক করব, দেন দেখেন এখানে ট্যাব কালার আছে। সো এখান থেকে আমি যে কালারটা সিলেক্ট করব শীটের জন্য সেই কালারটা হয়ে যাবে। সো দেখেন যে শীটে এই কালারটা হচ্ছে পেয়ে গেছে। সো এইভাবে হচ্ছে আমরা শীটে কালার দিতে পারি। দেন রিনেম। সো এইটা এখন আমার শীট 4। সো আমি এটাকে দিতে চাই যে হচ্ছে আহ, যে কোনো, যদি আমি রিনেম করতে চাই আমি হচ্ছে দুইভাবে, আমি যদি ডাবল ক্লিক করি তাহলেও সেখান থেকে আমি হচ্ছে টাইপ করে লিখতে পারবো। লেটস সে ধরেন আমরা একটা নাম দিলাম হচ্ছে নিউ শিট। ওকে। আর এছাড়াও আমি যখন রাইট ক্লিক করে রিনেম চাপবো, এই সেম জিনিস আপনার ওটা সিলেক্ট হবে, আপনি এখন যা লিখবেন সেটাই হচ্ছে এটা রিনেম হয়ে যাবে আর কি। সো এটা হচ্ছে রিনেম। দেন হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে আমরা শীট হাইড করে রাখতে পারি। অনেক সময় আমাদের এরকম দরকার হয়, যেমন ধরেন যে এখানে নাম্বার 5 6 এবং 7, এই তিনটা শীটকে আমরা হাইড করে রাখবো। সো বা আমরা যে কোনো একটাকে হাইড করে রাখবো। লেটস সে আমরা শীট 7 কে হাইড করে রাখবো। সো এখানে রাইট ক্লিক করব, দেন দেখেন এখানে হাইট অপশন আসবে। সো এই শীটটা আর এখানে দেখাবে না, যদিও এখানে আছে। ইভেন ওই শীটে যদি কোনো ডেটা থাকে ওইগুলার জন্য যদি আমরা যে কোনো শীটে যদি ফর্মুলা ইউজ করি সেগুলো ঠিকঠাক মতোই কাজ করবে, বাট ওই শীটটা আর দেখাবে না। এখন ওই শীটটাকে আবার আমরা কিভাবে নিয়ে আসবো, আনহাইডটা কিভাবে করা, আবার যে কোনো শীটে আমরা যদি হচ্ছে রাইট ক্লিক করি, দেন দেখেন এখানে আনহাইড আসতেছে। সো এখানে এই যে যে শীটটা আনহাইড করতে বলছে সেটা দেখাচ্ছে যে এই নাম শীট 7 ছিল যেটাকে আমরা আনহাইড করেছি। তো এখন যদি আমরা ওকে প্রেস করি দেখেন শীট 7টা আবার চলে আসছে। সো এইটা ছিল আপনার হাইট এবং আনহাইট এবং শীট এর হচ্ছে বেসিক। শীটের ক্ষেত্রে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা এই ধরেন আমাদের এই পুরো শীটটা যেটা আছে এই শীটটাকে আমাদের কপি করতে হবে। সো তাহলে আমরা এটা কিভাবে করব? সো আমরা এগেইন রাইট ক্লিক করব, দেখেন এইখানে মুভ অর কপি আছে। সো এইটাতে যখন হচ্ছে আমরা ক্লিক করব তখন আমাদের একটা অপশন ডায়লগ বক্স চলে আসবে। সো এইটা শুধুমাত্র যে আমরা আহ, এই ওয়ার্কবুকেই কপি করতে পারবো তা না, আমরা অন্য ওয়ার্কবুকেও কপি করতে পারবো। যে নতুন একটাতে পারবো, ইভেন এখানে যদি আমি অন্য আর একটা ওয়ার্কবুক আমার এখানে ওপেন থাকতো সেই শিটটাও দেখাবে। মানে ধরেন যে আপনার একসাথে দুইটা এক্সেল ফাইল ওপেন আছে, আপনি এক ফাইল থেকে আরেক ফাইলেও ওপেন করতে পারবেন। তখন আপনার এখানে ওই ফাইলের নামটা আপনারা এখানে, যেমন এখন আমার এই ফাইলের নামটা এইটা, এই যে উপরে যদি আপনারা দেখেন এই নামটা এখানে দেখাচ্ছে, যদি আমার আরেকটা ফাইল ওপেন থাকে সেটাও আমাকে এখানে দেখাইতো। সো আমি যদি এই ফাইলেই যদি আমি কপি করতে চাই তাহলে এটা সিলেক্ট অটোমেটিকলি থাকে। আর এছাড়া অন্য ফাইল থাকলে আপনাকে সেটা সিলেক্ট করে নিতে হবে। দেন আপনি দেখেন এই ফাইলের যে শিটগুলো আছে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন, যে এই যে স্টার্ট শিট, দেন হচ্ছে আপনার এক্সেল টেবিল অ্যান্ড মোর, এই যে নামটা শীট 6 এবং 4। সো এইটা হচ্ছে যে আমি এই শিটটা কপি করব, কোথায় করব এইটা বোঝাচ্ছে। আমি যদি স্টার্ট সিলেক্ট করে ওকে করি তাহলে স্টার্টের পরে আবার এই শিটটা কপি হবে। আর যদি আমি মূলত যে শীটটাকে আমি এখান থেকে এভাবে সিলেক্ট করে দিব তারপরে এটা কপি হবে। ঠিক আছে। আর যদি আমি দিই যে একদম এই সবগুলা শীটের একদম পরে, তাহলে আমাকে দিতে হবে মুভ টু এন্ড। সো আমি এটা সিলেক্ট করলাম এবং এইখান থেকে আমরা আহ, এইখান থেকে যদি আমি দেই তাহলে এটা যদি এই ক্রিয়েট কপি যদি আমি চেক না করি তাহলে এটা একদম ডিরেক্টলি এই শীটটা জাস্ট হচ্ছে আমার শেষে চলে আসবে, বাট এটা কপি হবে না। কিন্তু আমি যখন হচ্ছে এটা কপি সিলেক্ট করে দিব তখন এটা কপি হবে। যেমন এখন যদি আমি ওকে প্রেস করি দেখেন এই শীটটা রয়ে গেছে এবং এইটা এখানে কপি হয়ে গেছে। সো এইটা হচ্ছে কপি এবং হচ্ছে আপনার মুভ শীটের ক্ষেত্রে। এছাড়া শীটে এই যে আমি যে কোনো শীট সিলেক্ট করতে চাইলে আমি যে শীটটা সিলেক্ট করব সেটাতে ক্লিক করলে ওই শীটটা সিলেক্ট হয়ে যায়। আর যখন অনেকগুলা শীট হয়ে যায় তখন আপনি এই যে এখানে যে বাটনগুলো আছে এইগুলা প্রেস করেও আপনি নেভিগেট করতে পারবেন যে শীটগুলার মধ্যে আর কি। সো এইটা ছিল আপনার নেভিগেশন শীটের মধ্যে। দেন হচ্ছে আমরা গতকালের যে বিষয়টা একটু বাকি ছিল ওই বিষয়টা নিয়ে আমরা হচ্ছে একটু
আগে কথা বলি, দেন আমরা হচ্ছে এক্সেলের টেবিল এবং ফর্মুলাতে যাই। সো গতকাল আমাদের আহ, আহ, বাকি ছিল এখানে, আমি দেখতে পাচ্ছি যে সিলেক্ট রেঞ্জ, কুইক অ্যানালাইসিস এবং ফাইন্ড অ্যান্ড সিলেক্ট। ওকে, সো সিলেক্ট রেঞ্জ বিষয়টা হচ্ছে যে আসলে, যেমন আমি যদি জাস্ট এই সেলটা সিলেক্ট করি, আপনারা যে দেখতে পাচ্ছেন যে নেম বক্সে এটার নামটা দেখাচ্ছে এই সেলের। সো এখানে আমি জাস্ট একটা সেল সিলেক্ট করছি, জাস্ট এটাই বোঝাচ্ছে। আর আমি যখন রেঞ্জ সিলেক্ট করতে চাই, আমি বিভিন্ন মানে মাউসের ইউজ করে বিভিন্ন ভাবে করতে পারি। যেমন আমি যদি আহ, শুধু এই ডেটাগুলো সিলেক্ট করতে চাই, তখন আমি ফার্স্ট সেলটাতে আমি মাউসের কার্সার রেখে দেন হচ্ছে আমি আমার মাউসের লেফট বাটন আমি হোল্ড করে দেন হচ্ছে আমি ড্র্যাগ করব। দেন আমি যদি হচ্ছে পুরাটা চাই, এদিকে আমি পুরো কলাম করে এইভাবে হচ্ছে সিলেক্ট করবো। সো এদিকে দেখেন যে এখন আমার ওই নেম বক্সে দেখাচ্ছে যে আমি কতগুলা কলাম এবং হচ্ছে কতগুলো রো সিলেক্ট করছি সেটা দেখাচ্ছে। সো এটাই হচ্ছে যে রেঞ্জ, আর কি যে আমরা হচ্ছে রেঞ্জে টাকে সিলেক্ট করতে পারি। সো রেঞ্জ গুলো কনসেপ্টটা আমাদের ফর্মুলার ক্ষেত্রে কাজে দিবে। আর কুইক অ্যানালাইসিস জিনিসটা হচ্ছে যে এক্সেল আমাদের হয়ে কিছু অ্যানালাইসিস করে দেবে। আমি বিষয়টা সহজে বোঝানোর জন্য, সে ধরেন যে এইখানে যে আমার ডেটাগুলো আছে, সো এইটা যদি আমি হচ্ছে সিলেক্ট করি, দেখেন কি হয়। আমি সিলেক্ট করলাম, এইখানে দেখেন একটা আইকন চলে আসছে। এটাই হচ্ছে আপনার কুইক অ্যানালাইসিস। আপনারা যদি এটা না আসে, দেন হচ্ছে আপনারা যে কোনো ডেটা এরকম সিলেক্ট করার পরে দেখেন এখানে হোভার করলে এটা শর্টকাটও দেখাচ্ছে, কন্ট্রোল প্লাস হচ্ছে কিউ, কন্ট্রোল প্লাস কিউ চাপলেও আপনার এটা ওপেন হবে। আচ্ছা, আমি কন্ট্রোল প্লাস কিউ চাপি, দেখেন এই যে চলে আসলো। সো এইটা হলো আপনাকে কিছু অ্যানালাইসিস করার জন্য কুইকলি অ্যানালাইসিস করতে পারবেন। দেখেন আমি যখন ডেটা বারের উপরে হোভার করলাম, সো দেখেন এই সেলগুলা আসলে সেলের যে ভ্যালু সেই অনুযায়ী আমার সেলের ফিল দেখাচ্ছে, যে যেটার ভ্যালু বেশি সেটা পুরো সেলটা ফিল হয়ে আছে। দেন কালার, দেন আইকন সেট, এটা হচ্ছে ফরম্যাটিং। আমি যেখান থেকে ফরম্যাটিংটা সিলেক্ট করা আছে এই ফরম্যাটিং রিলেটেড, এবং এটা কুইক অ্যানালাইসিসের একটা পার্ট। দেন আমি যদি চার্ট সিলেক্ট করি, আমাকে বিভিন্ন চার্ট দেখাবে যে ওই ডেটাগুলোর জন্য। দেন টোটাল হলে আমি এটার যে সাম যদি দেখতে চাই, মানে যোগটা দেখেন নিচে যোগ, এভারেজ, দেন কতগুলা ভ্যালু আছে, কাউন্ট, পার্সেন্টেজ অফ টোটাল, রানিং টোটাল। সো এই মানে কুইকলি আপনাকে কিছু অ্যানালাইসিস করার এখান থেকে সুযোগ দেবেন। এটাকে আমরা যদি টেবিলে কনভার্ট করতে চাই, আমাদের জন্য টেবিলে করে দিচ্ছে। দেন স্পার্ক লাইন আমরা হচ্ছে দেখতে পাবো। সো এই স্পার্ক লাইন বা এগুলা নিয়ে আমরা বিস্তারিত দেখবো। নর্মালি আসলে আমরা কুইক অ্যানালাইসিস খুব একটা ইউজ করি না, যেমন আমি কখনোই আসলে ইউজ করি না। যেটা অ্যানালাইসিস করা দরকার ওটা আমরা আলাদাভাবে করি, বাট এটা একটা কুইকলি একটা ধারণা নেওয়ার জন্য আপনার ডেটা আপনারা ইউজ করতে পারেন। সো এখানে দেখবেন যে আসলে কি কি অপশন গুলো আছে কুইক অ্যানালাইসিসের। ওকে, দেন ছিল আমাদের কুইক অ্যানালাইসিস অ্যান্ড ফাইন্ড অ্যান্ড সিলেক্ট। ওকে, সো ফাইন্ড অ্যান্ড সিলেক্ট জিনিসটা এইখানে থেকে যদি আমরা হোম ট্যাবে আমরা যদি একদম রাইটে যদি দেখি, একটা বাটন আছে সেটা হচ্ছে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট। সো এইটা মূলত কাজটা হচ্ছে যে আমার একটা ভ্যালুকে সে খুঁজে দেয়, যে আমরা যেমন আমরা যদি একটু আহ, এই ডেটাগুলা আমি যদি হচ্ছে সিলেক্ট করি, লেটস সে ফাইন্ড এন্ড সিলেক্ট, আমি যদি শুধু ফাইন্ডেও যাই, দেখেন এখানে এটাকে হোভার করার সময় এটার একটা শর্টকাট চলে আসছে, যে কন্ট্রোল এফ, মানে কন্ট্রোল এফ দিয়ে আপনি ফাইন্ড বাটনটা আপনি ওপেন করতে পারবেন, মানে ডায়ালগ বক্সটা। সো এইটা হচ্ছে যে আমরা বিভিন্ন ভ্যালু আমরা ফাইন্ড করতে পারি, যে আপনার এখানে এখন তিনটা ভ্যালু আছে, এটা আমরা দেখেই বুঝতে পারতেছি, বাট যখন অনেকগুলা ভ্যালু থাকবে তার মধ্যে থেকে আপনাকে যখন খুঁজে বের করতে হবে, তখন আপনার অনেক হাজার হাজার ডেটা থাকবে। সেইখান থেকে কিন্তু আপনি মানে চোখ বুলিয়ে বা ম্যানুয়ালি আমরা করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমরা এইখানে ধরেন বিভিন্ন ভাবে করা যাবে। এইখানে লেটস সে আমি ফাইন্ড করতে চাই যে এইখানে যে ভ্যালুটা, লেটস সে যে জাকির যে এইটা আছে, এইটা এখানে আসলে আছে কিনা বা এই নামে। সো এই হচ্ছে একটা, ইভেন আমরা চাইলে ওইটার যদি স্পেসিফিক কোনো ফরম্যাট থাকে, সেই ফরম্যাট দিয়েও আমরা হচ্ছে সার্চ করতে পারবো। এবং এইখানে দেখেন যে কোথায় সার্চ করব, আমরা কি এই শীটে করব, এই শীটে মানে হচ্ছে এই যে যে অ্যাক্টিভ শীটটা আছে এইটা, নাকি এই যে পুরো ওয়ার্কবুকেই আমরা সিলেক্ট করব, সেটাও আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। সো আমরা এই শীটেই করব। এবং সার্চটা কি রো বাই রো করবে নাকি করবে, বা নাকি কলামে করবে, এটাও হচ্ছে দেখা যাবে। এবং এইখানে কি ফর্মুলা বা ভ্যালু বা কিসের জন্য দেখবে সেটা আমরা সিলেক্ট করে দিতে পারবো।
বাট নর্মালি আমাদের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের এই যে বাই ডিফল্ট যে সিলেকশন এইটাতেই হয়। এবং আহ, এখন যদি আমি ফাইন্ড নেক্সট দেখি, দেখেন এই যে 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 ভ্যালুটাকে আমরা খুঁজতেছিলাম এটা কিন্তু এখন আহ, এইগুলা দেখেন যে এখন এটার একটা ফিল কালার দেখা যাচ্ছে, বাট এই জাকির যে নামটা এটা কিন্তু এখন হোয়াইট হয়ে যাচ্ছে, মানে এটা সিলেক্ট হয়ে গেছে, মানে আমরা এটাকে খুঁজে পেলাম। সো এটা আমরা ফরম্যাটও করতে পারি যে আমরা খুঁজে পাওয়ার ফরম্যাটটা আসলে কি করব। আবার এই ভ্যালুটা এখানে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে রিপ্লেস। সো যেমন এখানে আমরা এমন একটা ভ্যালু থাকলো যে যে ভ্যালুটা আসলে আমাদের পরিবর্তন করা দরকার, যেমন ধরেন জাকির নামটা পরিবর্তন করে লেটস সে আমরা আহ, কোন একটা নাম, লেটস সে আমরা আশিক এই নামটা দিতে চাই। সো দেন আমরা যদি হচ্ছে এটাকে আমরা রিপ্লেস করি, দেখেন এইটা রিপ্লেস হয়ে গেল এখানে। সো এইভাবে হচ্ছে আপনার ফাইন্ড অ্যান্ড রিপ্লেসটা হচ্ছে কাজ করে। সো এই টুলসটা আমাদের বেশ কাজে লাগে বিভিন্ন সময়তে আমাদের কাজ করার ক্ষেত্রে। সো ওইখানে আরো যে অপশনগুলো আছে সেগুলো হচ্ছে খেয়াল করে দেখার চেষ্টা করবেন। আসলে যেটা হলো যে আপনি যখন একটা টুলস ইউজ করবেন, যখন বিভিন্ন ফাংশনালিটি দেখবেন, তখন প্রত্যেকটা বিষয় আসলে খুঁটিনাটি আপনারা দেখার চেষ্টা করবেন যে নিজেরাই, যে এটা করলে কি হয়, এটা করলে কি হয়। এটা করতে করতে দেখা যাবে যে হচ্ছে আপনি আরো অনেক বেশি হচ্ছে শিখতে পারবেন। যদি এরকম হয় যে আমি যতটুকু বলছি আপনি ততটুকুতেই আবদ্ধ থাকছেন, তাহলে এটা কারো পক্ষে আপনাকে একদম 100% সবকিছু, অনেক কিছু মিস হয়ে যায়, ওটা সম্ভব না। অনেক কিছু হচ্ছে আমাদের নিজেদের প্রচেষ্টায় বা আগ্রহ থেকে ওটা আমাদের হচ্ছে শিখে নিতে হয়, এবং এটা আস্তে আস্তে হয়ে যায় যদি সেই অভ্যাসটা আপনারা করেন। ওকে, দেন আরেকটা বেসিক বিষয়, এবং এটা শেষ হলে মোটামুটি বেসিক শেষ, সেটা হচ্ছে কপি পেস্ট এবং হচ্ছে পেস্ট স্পেশাল। সো সহজ ই দিয়ে শুরু করি। যেমন ধরেন যে আমাদের এই নামগুলা কপি করতে হবে, সো আমরা ড্র্যাগ করে, আমি কপি করার জন্য হচ্ছে আমরা দুইভাবে রাইট ক্লিক করে আমরা এখান থেকে কপি আমরা সিলেক্ট করতে পারি। আর আরেকটা হচ্ছে যে আমরা সবাই এটা জানি মূলত, দেন হচ্ছে আমরা যদি কন্ট্রোল সি চাপি তাহলে এটা কপি হয়ে যাবে। যখন কপি হয়ে গেছে দেখেন এই সেলগুলোর চারপাশে একটা বর্ডার চলে আসছে। দেন আমি যে জায়গায় পেস্ট করতে চাই সেইখানে আমি এই আহ, সেই সেলটা অ্যাক্টিভ করার পরে আমি যদি কন্ট্রোল ভি চাপি তাহলে আমার এটা হচ্ছে পেস্ট হয়ে যাবে। কিংবা আমি যদি রাইট ক্লিক করে আমি যদি হচ্ছে পেস্ট চাপি তাহলে সেইখানেও আমার হচ্ছে এটা পেস্ট হয়ে যাবে। এটা হচ্ছে কপি পেস্ট, বাট কপি পেস্টের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে অনেক সময় আমাদের শুধুমাত্র যেমন আমি যদি এখানে কিছু ফরম্যাটিং ইউজ করি, যেমন ধরেন যে এটাকে আমরা বোল্ড করি, এটাকে আমরা একটা ফিল কালার দেই। ওকে, সো ধরেন যে এই ভ্যালুটাকে যদি এখন আমরা কপি করে এখানে যদি আমরা পেস্ট করি, কন্ট্রোল ভি চেপে, দেখেন কি হলো যে আমাদের এই ফিল কালারটা সহ, অর্থাৎ ফরম্যাটিং সহ আমার ভ্যালুটা আসছে। সো আমরা এরকম চাই না, যে আমরা চাই যে শুধুমাত্র আমার ভ্যালুটা দেখাবে, আর আমরা ফরম্যাটিংটা হচ্ছে আমরা কপি করতে চাই না। সো এই ক্ষেত্রে বা অনেক সময় আমাদের শুধুমাত্র ফর্মুলা কপি করা লাগে, অনেক সময় শুধুমাত্র আমার ফরম্যাটিং কপি করা লাগে। সো এইটা হচ্ছে আমাদের প্রয়োজনের উপরে ভিত্তি করে আমাকে বুঝতে হবে। তো সেই কাজটাই আমরা আসলে করব পেস্ট স্পেশাল দিয়ে। সো পেস্ট স্পেশালে আসলে ডায়লগ বক্সে যাওয়া লাগে না, এমনিতেই আমরা হচ্ছে করতে পারি। লাইক এইটা এখনো কপি আছে, যেমন আমি যদি এখান থেকে জাস্ট হচ্ছে ভ্যালুটা করতে চাই, ইভেন আমি যদি এটাকে আমি পেস্টও করি, যেমন পেস্ট করলাম, দেখেন এইখানে আমার একটা এই যে পেস্ট অপশন চলে আসছে, এইখান থেকে আমার সব অপশনগুলো আসতেছে। এইটা হচ্ছে যে শুধুমাত্র ফর্মুলা, যেহেতু এটা কোনো ফর্মুলা না, সো এখানে এটা চেঞ্জ হচ্ছে না। এইটা হচ্ছে ফর্মুলা এবং হচ্ছে নাম্বার ফরম্যাটিং। আহ, যখন আমরা নাম্বার ফরম্যাটিং করব তখন আমরা এটা দেখতে পারবো, এটা হচ্ছে কিপ সোর্স ফরম্যাটিং। আসলে এটা প্রত্যেকটা আপনাদের হয়তো একটু দেখায় দিলে বেশি ভালো হয়। আচ্ছা, আমি চেষ্টা করি যে প্রত্যেকটা একটু উদাহরণ দিয়ে দেখানোর জন্য যাতে আপনারা বুঝতে পারেন। সো এইটাকে ধরেন যে এখন আমি যদি শুধু পেস্ট করি, এই যে নর্মাল যে পেস্ট করছি এটা এরকমই হবে। এখন এইটা যদি আমরা শুধুমাত্র আমরা ভ্যালুটা পেস্ট করতে চাই, তাহলে দেখেন এই যে পেস্ট ভ্যালু। সো আমি যদি এখানে যদি ভ্যালুতে পেস্ট করি তখন দেখবো যে আমরা এই ফিল কালারগুলা এবং যে আমরা এটা বোল্ড করছিলাম সেইটা না হয়ে শুধুমাত্র নামটা আমার হচ্ছে পেস্ট হবে, দেখেন। সো আমার এটা হলো না। আবার এরকম হতে পারে যে আমার শুধুমাত্র হয়তো বা ফরম্যাটিংটা দরকার। ওকে, কপি,
দেন আমি এইখানেই আমি লেটস সে আমি ওইটার ফরম্যাটিংটা দিব। সো এই এখানে ধরেন আমি যদি হচ্ছে পেস্ট করি, আহ, আচ্ছা এখানে না, আমরা ফরম্যাটিংটা ধরেন এখান থেকে আমরা কপি করলাম, ফরম্যাটিংটা আমরা এই নামে আমরা এই ফরম্যাটিংটাই করব। সো এইখানে দেখেন যে আমার পেস্ট স্পেশাল, এটা আমরা আরেক জায়গা থেকেও আমরা এই করতে পারি। এটা হচ্ছে এই যে এই মেনুর এই অংশে দেখেন যেখানে পেস্ট আছে, এটা করলেও আমরা এই অপশনটা দেখাবে। সো এখান থেকে আমরা ফরম্যাটিং, ফরম্যাটিং শুধুমাত্র ফরম্যাটিং, ফরম্যাটিং কোথায় আছে আমরা দেখি, এই যে দেখেন। সো দেখেন এই নামটা কিন্তু ঠিকই রয়ে গেছে, আমি এইটা আর এইটা কপি করছি কিন্তু এখানে কিন্তু ওই নামটা চলে আসে না, এখানে শুধুমাত্র আমার কি আসছে, ফরম্যাটিংটা আসছে। সো এইভাবে আমরা হচ্ছে শুধুমাত্র ফরম্যাটিং হচ্ছে কপি করতে পারি। দেন হচ্ছে ফরম্যাটিং গেছে, দেন এখানে পেস্ট ভ্যালু, আর এখানে হচ্ছে ভ্যালু অ্যান্ড নাম্বার ফরম্যাটিং, ভ্যালু অ্যান্ড হচ্ছে সোর্স ফরম্যাটিং। সো এখানে আসলে প্রত্যেকটা বিষয়ে দেখেন একটু হচ্ছে টাইম লাগবে। তারপরেও দেখি আমি একটু দ্রুত শেষ করতে পারি কিনা। আমি পেস্ট করছি, দেন হচ্ছে ফর্মুলা। আহ, আচ্ছা ফর্মুলাটা আমরা যখন ফর্মুলা করব তখন আমরা দেখব, এবং ফর্মুলা এবং নাম্বার ফরম্যাটিংটাও সেম। তো আমরা এটা যখন কোনো একটা ফর্মুলা লিখবো তখন আমরা এটা দেখানোর চেষ্টা করব। দেন কিপ সোর্স ফরম্যাটিং, তো কিপ সোর্স ফরম্যাটিংটা হচ্ছে যে অনেক সময় আছে যে আমরা অন্য একটা শিটের থেকে কোনো একটা ফাইল আমরা বা কোনো একটা কিছু কপি করি। সো কপি করার পরে যখন এই আমরা আমাদের শিটে যখন এটাকে পেস্ট করি, তো তখন আমাদের শিটের যে মানে অ্যাক্টিভ শিটে যে এটা থাকে সেই ফরম্যাটিংটা হয়তো পায়। সো এই ক্ষেত্রে আমরা সোর্স ফরম্যাটিংটাও আমরা হচ্ছে রাখতে পারি, যে ওইটার যে ফরম্যাটিং সেই ফরম্যাটিংটা আমরা রাখবো। মানে বিষয়টা হচ্ছে যে আমি লেটস সে আমি এটা কপি করলাম, আমি এটাই করলাম। সো এই হচ্ছে যে এখানে যদি আমি হচ্ছে কিপ সোর্স ফরম্যাটিং রাখি, তার মানে এটা এইভাবেই হচ্ছে থেকে গেল, যে মানে আমি ওই ফরম্যাটিং যেটা ছিল সেটাই আমি হচ্ছে রাখলাম। এটা হচ্ছে কিপ সোর্স ফরম্যাটিং। দেন আরো আপনার আছে হচ্ছে আহ, এটা হচ্ছে নো বর্ডার, দেন কিপ সোর্স কলাম উইথ। এইটা আরেকটু গুরুত্বপূর্ণ। যেমন ধরেন আমি আহ, এইখানে একটা কিছু লিখলাম, লেটস সে ধরেন এতটুকুই, এই এতটুকুই আমি একটা ফিল কালার দেই। এটাকে যখন আমি কপি করলাম, ধরেন আমি অন্য একটা শিটে এইটাকে আমি এখানে পেস্ট করলাম, দেখেন এইটার যে উইথটা আপনার যে উইথ, এইটা যদি এখন আমি সোর্স কিপ সোর্স উইথটা রাখি তাহলে কি হয়, তাহলে দেখবেন যে এটার উইথটা বেড়ে যাবে। অর্থাৎ এক্স্যাক্টলি এই শিটে যে উইথটা ছিল এই উইথটাও এখানে হচ্ছে পেয়ে গেছে। আর এটা 7 নম্বর শিট ছিল। সো এটা হচ্ছে কিপ সোর্স উইথ। দেন হচ্ছে এটা হচ্ছে ট্রান্সপোজ। ট্রান্সপোজ জাস্ট কিছু না, যেমন আমি যদি এটাকে ট্রান্সপোজ করি, দেন বা যে কোনো ডেটাকে, অর্থাৎ এই প্রত্যেকটা কলাম আমার হচ্ছে প্রত্যেকটা রো হয়ে যাবে। এটা হচ্ছে আমার হচ্ছে ট্রান্সপোজ। যেমন হুম, আমার আগের ডেটাটা কপি করা ছিল, এটা আসছে। আচ্ছা ট্রান্সপোজ জিনিসটা হচ্ছে এই যে এটাই কপি ছিল, এইটা এই জন্য সব সেলগুলোতে আমার এটা কপি হয়ে গেছে। ওকে। সো ধরেন আমি এই ডাটাটা কপি করলাম এইখানে। সো এটা হচ্ছে আমার প্রত্যেকটা আছে হচ্ছে আমার একটা কলামে হচ্ছে রোতে। বাট এখানে যখন আমি সিলেক্ট করে যখন আমি এটাকে ট্রান্সপোজ করতেছি, দেখেন কি হয়ে গেছে, এই প্রত্যেকটা রো হচ্ছে এক একটা কলাম হয়ে গেছে। এটা হচ্ছে ট্রান্সপোজ। সো এইগুলাই লাগবে, আর বাকি আরো দুই একটা বিষয় আছে এখানে। আর এটা হচ্ছে পেস্ট লিঙ্ক পিকচার, দেন হচ্ছে লিঙ্ক পিকচার। আহ, এগুলা আমার মনে হয় যে আমি অন্যান্য বিষয়ের সাথে সাথে তখন একটু ক্লিয়ার করে দিলে ভালো হবে যখন যেটা আসে। তাছাড়াও হচ্ছে আপনারা যে পেস্ট স্পেশাল এইভাবেও ইউজ করতে পারবেন। এইখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনারা কি আসলে পেস্ট করতে চান। ফর্মুলা পেস্ট করতে চাইলে ফর্মুলা সিলেক্ট করবেন, দেন ভ্যালু শুধু ভ্যালু সিলেক্ট, পেস্ট করতে চাইলে ভ্যালুস, দেন ফরম্যাট, দেন হচ্ছে কমেন্টস ইত্যাদি, মানে যা আছে এখান থেকে। এবং এটার একটা শর্টকাটও আছে, দেখেন আমরা অল্ট অল্ট কন্ট্রোল অল্ট ভি, এটা পেস্ট করে আমরা এই বক্সটা হচ্ছে নিয়ে আসতে পারবো। এবং এখানে প্রত্যেকটা আপনারা হচ্ছে দেখার চেষ্টা করবেন যে কি কি আছে। সো এটা অনেক সময় হচ্ছে আমাদের কাজে লাগে। সো এটাই ছিল হচ্ছে কপি পেস্ট এবং হচ্ছে পেস্ট স্পেশাল।
আহ, তো আপনারা কি আসলে আমার সাথে আছেন? আহ, বুঝতে পারতেছেন এখন পর্যন্ত? কেউ যদি একটু বলতেন। জি ভাই। আপনারা কেউ যদি হচ্ছে একটু বলতেন যে এখন পর্যন্ত মোটামুটি আপনারা বুঝতে পারতেছেন কিনা, ঠিক আছে কিনা। জি ভাইয়া, বুঝতে পারতেছি। ওকে, এতটুকু যদি হচ্ছে বুঝতে পারেন, তাহলে এইগুলাই ছিল মূলত আমার বেসিক বিষয়। এগুলা চাইলে আরো খুঁটিনাটি আরো অনেক বেশি যাওয়া যেত, যেহেতু আমি বা আপনারাও মোটামুটি এক্সেলের একদম বেসিক বিষয়গুলো জানেন, সেই জন্য আমি আরো তো ডিপে যাচ্ছি না, একটু দ্রুত যাওয়ার চেষ্টা করলাম। দেন এখন আমরা দেখব এক্সেল টেবিল এবং ফর্মুলা কিছু আমাদের শেখার জন্য আমাদের পূর্ব কিছু বিষয় জানা দরকার, সেগুলো আমরা দেখব। সো এক্সেল টেবিল এক্সেলের খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ফিচার। সো ধরেন এই যে যে ডেটাগুলো আছে, এই ডেটাগুলো এখন আমার জাস্ট অ্যাজ এ ডেটা হিসাবে আমার এখানে আছে, কিন্তু এটা কোনো টেবিল নাই। এখন টেবিলের বিভিন্ন ফিচার আছে, আমরা টেবিল কনভার্ট করলে আমরা বেশ কিছু সুবিধা পাবো ডেটাগুলো নিয়ে কাজ করার ক্ষেত্রে। সো এক্সেল এর বিভিন্ন ডেটাকে টেবিলে কনভার্ট করার আপনি কয়েকভাবে করতে পারেন। যেমন ধরেন আমি এইভাবে এই আমার পুরো যে ডেটাটা আছে সেটা সিলেক্ট করতে পারি, কিংবা আমি যে কোনো একটা আহ what happened? যে কোনো একটা আমরা হচ্ছে ডেটা যদি আমরা হচ্ছে সিলেক্ট করি, যদি এখানে আমার কোনো না থাকে, মানে এমটি সেল না থাকে, দেন যদি আমরা হচ্ছে কন্ট্রোল প্লাস টি চাপি, তাহলে দেখেন যে আমার ক্রিয়েট টেবিল একটা ডায়লগ বক্স চলে আসবে। এবং এইখানে একটা চেক বক্স আছে যে মাই টেবিল হ্যাজ হেডার। সো এই যে আমার ইয়ার মান্থ সোর্স অ্যামাউন্ট, মানে এই হেডারটা আছে, সো এটা থাকলে অবশ্যই আমি চেক দিয়ে দেবো। যদি আমি না দেই, দেন যদি আমি বলি যে না এটা আমার ডেটার অংশ, মানে এটা হেডার না, সেক্ষেত্রে এক্সেল একটা বাই ডিফল্ট আরো একটা রো অ্যাড করবে, মানে এই হেডারের জন্য সেখানে কলাম 1 কলাম 2 কলাম 3 এভাবে হচ্ছে লিখবে। সো এটা যেহেতু আছে, এইভাবে আমরা টেবিলে কনভার্ট করতে পারি। আহ, যদি আমি হচ্ছে ওকে প্রেস করি, তাহলে হচ্ছে এটা টেবিল হয়ে যাবে। দেখেন এখন টেবিল হওয়ার পরে দেখেন যে এটার ডিজাইনটা কিন্তু কিছুটা চেঞ্জ হয়েছে বাই ডিফল্ট। সো এটার হেডারে একটা আমার এটার যে আমার বাই ডিফল্ট টেবিলের জন্য যে ফরম্যাটিংটা সেট করা আছে, সেই ফরম্যাটিংটা এখান থেকে হচ্ছে পাচ্ছে। সো আমি যদি হচ্ছে টেবিল আরো বেশ কিছু বিষয় দেখি, যে টেবিলের আপনার দেখেন টেবিলটা যখন হইছে, এখানে দেখেন যে একটা ফিল্টার বাটনও আসছে, যে আমি চাইলে টেবিলটাকে বিভিন্ন অংশ ফিল্টার করতে পারবো। যেমন এখানে দেখেন মার্চ ফেব্রুয়ারি বা আছে, আমি যদি শুধুমাত্র ধরেন জানুয়ারির দেখতে চাই, তাহলে আমি মার্চ এবং ফেব্রুয়ারি আনসিলেক্ট করে দিয়ে দেখেন এখানে শুধুমাত্র আমার জানুয়ারি ডেটাটা দেখাচ্ছে। সো এইভাবে আপনি যে কোনো বাটন, মানে ফিল্টার থেকে আপনি ফিল্টার করতে পারবেন। এবং ফিল্টার করার পরে আমি যদি এই ফিল্টার বাটনে আবার ক্লিক করে আমি যদি এখান থেকে ক্লিয়ার ফ্রম মান্থ, মানে ফিল্টার যদি আমি মান্থ কলাম থেকে রিমুভ করতে চাই, এটাও করতে পারবো। আবার এখান থেকে যদি আমি সিলেক্ট করে দেই, সেখান থেকেও আমি সিলেক্ট করতে পারবো। সো আমি এখান থেকে ক্লিয়ার করে দিলাম। সো এটা হচ্ছে একটা ফিচার এক্সেল টেবিলের, আপনি অটোমেটিক্যালি ফিল্টার চলে আসে। আর দেন হচ্ছে আরো কিছু সুবিধা আছে, যে আমি এইটাকে যখন আমি টেবিল করলাম, এখানে যখন এটার সাথে এই অ্যাডজেসেন্ট সেলে কোনো কিছু যখন লিখবো, তখনও এটা অটোমেটিকলি আমার টেবিলের ইয়েতে চলে আসবে। যেমন এইখানে আমি কি লিখতে পারি, লেটস সে ধরেন যে সেলস পার্সন, ধরেন আমি যদি হচ্ছে জাস্ট লিখে জাস্ট এক্সাম্পল হিসেবে, দেখেন এই কলামটাও এখন এই টেবিলের একটা অংশ হয়ে গেল। সো এটা আমাকে আর নতুন করে এটাকে অ্যাড করতে হইলো না। ইভেন এইভাবে যদি আমি নতুন কোনো এন্ট্রিও দেই, তাহলে সেটাও এটাকে আমার এই টেবিলের একটা অংশ হিসেবে ধরে নিবে। দেখেন এটাও আমার টেবিলের অংশ হয়ে গেল। সো এটা একটা দারুণ আরেকটা ফিচার। আর আরেকটা ফিচার হচ্ছে যে এক্সেল, যেমন আমি যদি টেবিলের উপরে মাউসের কার্সার রাখি, তখন দেখবেন যে এইখানে টেবিল, আমার মেনু বারে টেবিল ডিজাইনের একটা অপশন চলে আসবে। এটা কিন্তু আমি যখন টেবিলের বাইরে ক্লিক করব তখন দেখাবে না। সো যখন আমি টেবিলে ওপেন ক্লিক করতেছি, দেখেন টেবিল ডিজাইন চলে আসছে। সো এইখান থেকে আমরা টেবিলের নাম দিতে পারবো,
সো আমরা যদি ধরেন যে এই টেবিলের নাম যদি দেই, ধরেন যে আমরা সেলস টেবিল, ধরেন সেলস। ওকে, সো এই টেবিলের নাম সেলস হয়ে গেল। সো এখন যেটাই হলো যে এখান থেকে আমরা আচ্ছা অপশনগুলো দেখি যে কি কি আছে। সো এখান থেকে রিসাইজ হচ্ছে আপনার, এই যে আমার যদি আরো ডেটা থাকে আমি চাইলে এখান থেকেও আমি সেটা সিলেক্ট করে দিতে পারবো। সো আমার এইখানেই আছে, এটা হচ্ছে এই জন্য এখানে হচ্ছে আপনার রিসাইজ। সো আমার রিসাইজ করার দরকার নাই, আমার মূলত এটাই ডেটা। সরি, আমার আসলে এক্সেলটা মনে হয় ওই টেবিলের ইয়ের জন্য ক্র্যাশ করছিল। ওকে, আমরা এটাকে আবার একটু টেবিলে কনভার্ট করি। ওকে, সো টেবিল হয়ে গেল। আমরা এটা রিনেম করছিলাম সেলস নামে। সো আমরা এটাকে নাম দেই সেলস। ওকে, সো দেখি যে টেবিলে আর কি কি আছে। এখানে সামারাইজ উইথ পিভট টেবিল। সো পিভট টেবিলটা আমরা পরে দেখবো। এই টেবিলে যদি আমরা ডুপ্লিকেট ভ্যালু থাকে, যদি আমরা রিমুভ করতে চাই, এটা ক্লিক করলে এখানে ধরেন যে এখানে প্রত্যেকটা মানে একটা রো যদি ডুপ্লিকেট থাকে সেটা ডিলিট হয়ে যাবে। আর দেন হচ্ছে কনভার্ট টু রেঞ্জ, এটা আরেকটা গুরুত্বপূর্ণ। ধরেন আপনি একটা ডেটাকে টেবিলে রূপান্তর করছেন, এখন এটাকে আপনি চান যে না আমি এটা টেবিলে রাখবো না, আগে যেরকম ছিল সেই ডেটাতে করব, সেটাও আপনি করতে পারবেন। এখানে ক্লিক করলে দেখেন এখানে আমার একটা চলে আসছে যে ডু ইউ ওয়ান্ট টু কনভার্ট দ্য টেবিল টু নর্মাল রেঞ্জ, যে আমি কি এটাকে নর্মাল রেঞ্জে কনভার্ট করতে চাই কিনা। যদি আমি ইয়েস দেই তাহলে এটা কনভার্ট হয়ে যাবে, বাট এটা কনভার্ট হয়েছে কিন্তু এটার ফরম্যাটিংটা রয়ে যাবে। সো এই বিষয়টা হচ্ছে খেয়াল রাখবেন। দেন এটাকে যদি আমরা আবার টেবিলে যে কোনো সেল ভিতরের আমার অ্যাক্টিভ রেখে আমি যদি কন্ট্রোল টি চাপি, দেন এগেইন আমরা এটাকে টেবিলে কনভার্ট করতে পারবো। দেন এই টেবিলের ডেটাটা যদি আমরা এক্সপোর্ট করতে চাই, শুধুমাত্র টেবিলের ডেটাগুলা, সেটাও আমরা এখান থেকে করতে পারবো। এবং এটা শেয়ার পয়েন্টে যে মাইক্রোসফটের ইয়ে ওখানে আমরা শেয়ার করতে পারবো। আর এইখানে যে অপশনগুলো আছে এটা একটু গুরুত্বপূর্ণ, এটা একটু ভালোভাবে দেখেন। এটা হচ্ছে হেডার, হেডারের জন্য টিক মার্ক দেওয়া আছে। সো আমি যদি এটা আনচেক করে দিই, দেখেন হেডারটা চলে গেল, এটা আর দেখা যাচ্ছে না। আর এটা যদি আমি চেক দিয়ে দেই তাহলে নিচে একটা টোটাল রো আসবে, এবং বাই ডিফল্ট এটা এই যে যে অ্যামাউন্ট আছে এটা দেখবেন যে এটা সামারাইজ মানে সাম করে দিছে। সো দেখেন এটা টোটাল। এবং এইখান থেকে আমরা টোটালের জায়গায় আমরা এটা বিভিন্ন অপশন সিলেক্ট করতে পারি। মানে বাই ডিফল্ট ধরেন আমি যদি এই ভ্যালুগুলার অ্যাভারেজ চাই, সো এখান থেকে আমরা অ্যাভারেজ, দেন এখানে কতগুলা ভ্যালু আছে কাউন্ট। সো এই যে যেগুলো আছে ম্যাক্সিমাম ভ্যালু কত, সো এইটাও হচ্ছে একটা টেবিলের আমরা হচ্ছে ফিচার টোটাল রো এর ক্ষেত্রে। দেন ফার্স্ট কলাম আর লাস্ট কলাম যেটা, এটা হচ্ছে আপনার ফার্স্ট কলামটা একটু হাইলাইট করে দিবে, বা হচ্ছে আপনার একটু বোল্ড করবে ফন্টগুলা। দেখেন এই যে ফন্টগুলা বোল্ড হয়ে গেল। অনেক সময় আছে যে আমাদের ফার্স্ট কলামটাকে একটু করে দেখাইতে হয় যে ফরম্যাটিং এর জন্য। আবার যদি আমরা যদি হচ্ছে লাস্ট কলাম দিই, দেখেন লাস্ট কলামের ভ্যালুগুলো হচ্ছে বোল্ড হয়ে গেলে। আর ব্যান্ডেড কলাম হচ্ছে যে এই যে রোর ক্ষেত্রে দেখেন যে দুইটা কালার আছে, একটা হচ্ছে হোয়াইট রাখছে এবং আরেকটা আপনার হালকা এটা ব্লুর মধ্যে শেডের মধ্যেই হচ্ছে পড়ে। সো এটা হচ্ছে যাতে টেবিলটা দেখতে সুন্দর হয় এবং ডেটাগুলা যে আলাদা আলাদা ভাবে আছে এটা যেন হচ্ছে দেখা যায়, বোঝা যায়, এই জন্য আর কি। এবং এটা যদি আমি কলামের জন্য করতে চাই, দেখেন এই যে কলামগুলো এখন এক একটা এরকম আলাদা কালার পেয়ে গেছে, যেটা রোর জন্য আছে। আমি চাইলে রোডটা বন্ধও করতে পারি। ওকে, আর এটা হচ্ছে ফিল্টার। এই যে আমি যে প্রথমে দেখাইছি ফিল্টার, এটা আমি যদি আনচেক করে দেই তাহলে এটা ফিল্টারটা চলে যাবে। আর এইখানে কিছু আমার বাই ডিফল্ট টেবিলে কিছু ডিজাইন দেওয়া আছে। সো আমি যদি এগুলা হচ্ছে সিলেক্ট করি তাহলে এইখান থেকে আমার টেবিলের জন্য এই ডিজাইনগুলো হচ্ছে পাবে, আপনি লাইভ দেখতে পাবেন যে দেখেন ডিজাইনগুলো হচ্ছে চেঞ্জ হচ্ছে। সো এইগুলো হচ্ছে এখান থেকে আমাদের এইখানে যেগুলো আছে এগুলোই লাগে। আপনারা চাইলে আপনারা নতুন করে এটার ডিজাইন সেটও করতে পারবেন। আপনার হেডার কেমন হবে, আপনার ফার্স্ট রো, লাস্ট রো, বা এখানে যে ফাংশনগুলো আছে এই সবগুলোই আপনি চাইলে আপনি এখান থেকে ফরম্যাটিং করতে পারবেন। যেমন ধরেন আপনার এখান থেকে যদি আমি জাস্ট একটাই দেখাই যে লাস্ট কলাম, সো আমরা দেখছি এখান থেকে লাস্ট কলামই করলে এটা বোল্ড হয়, তাই না? সো এখান থেকে আপনি এটা লেটসে ধরেন যে আপনি ফন্ট এখান থেকে যেটা আছে, বা আপনি যদি ধরেন যে ফিল কালার দিতে চান, ধরেন আর কি যে যদি ফিল কালার
দেখেন এই যে এখান থেকে এই যে আপনি যে চেঞ্জটা করবেন এটা দেখতেও পাচ্ছেন যে এটা লাস্ট কলামটা এই ফিল কালার হয়ে গেছে। সো এইখান থেকে আপনারা এইভাবে যেটাকে আপনি চেঞ্জ করতে চান জাস্ট যে ফরম্যাট দিবেন, আপনি যদি চান বর্ডার দিবেন বর্ডার দিতে পারবেন, ফন্ট চাইলে ফন্ট সিলেক্ট করতে পারবেন। সো এইভাবে আপনারা টেবিলের ফরম্যাটিংটা করতে পারবেন। বাট এইখানে আসলে যেগুলো আছে এর বাইরে আসলে আমাদের এর জন্য টেবিলের জন্য হচ্ছে লাগে না। আমি নর্মালি হচ্ছে এগুলো ইউজ করি, বাট এরপরে যদি হচ্ছে চান আপনারা এগুলা হচ্ছে দেখতে পারবেন বা আপনারা নিজেরাও এখান থেকে ফরম্যাটিংটা করতে পারবেন। আর টেবিলের আরেকটা বিষয় আমি দেখাইতে চাই, এটা দেখে হচ্ছে টেবিলের পার্টটা শেষ করব। টেবিলের আরেকটা সুবিধা হচ্ছে আমরা যখন ফর্মুলা বা এটা লিখবো, যেমন আহ, এইখানে ধরেন এই টেবিলটার এখন নামটা কি আছে। ওকে, আমি একটু দেখে নিই। আমি কি নাম চেঞ্জ করেছিলাম পরে। ওকে, এটা হচ্ছে টেবিল 2। আচ্ছা, ধরেন আমি এটাকে যখন সেলস দিলাম, তো এখন ধরেন আমি এই অ্যামাউন্টগুলোর অ্যাভারেজ জানতে চাই। সো ফর্মুলার ক্ষেত্রে যেটা হয়, আপনার লেটসে ধরেন, ফর্মুলা নাম একটু পরে কথা বলবো, বাট জাস্ট এখন আমি এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট এটা দেখার চেষ্টা করেন। ধরেন আমি এই অ্যামাউন্টগুলোর যোগফলটা জানতে চাই। সো সাম, এখন আমার ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, দেন হচ্ছে দেখেন আমি এস টাইপ করার পরেই আমার এই টেবিলের নামটা দেখাচ্ছে। সো এইটা হচ্ছে টেবিলের হচ্ছে সুবিধা, আমার রেফারেন্সটা আমার আর ড্র্যাগ করে দিতে হয় না। আমি এখান থেকে জাস্ট, এখন যদি আমি ট্যাব বাটন চাপি তাহলে আমার সেলস টেবিলটা সিলেক্ট হয়ে গেছে। দেন আমি যখন আবার থার্ড ব্র্যাকেটের ইটাও ক্লিক করব, দেখেন তখন আমার হচ্ছে এই যে টেবিলগুলোর হেডারগুলো আছে সেগুলো দেখাচ্ছে। সো আমি অ্যামাউন্টটার সাম করতে চাই। ওকে, অ্যান্ড আমি যদি এখন এন্টার চাপি, ও আমি ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করি নাই, এটা এখানে থার্ড ব্র্যাকেট আরেকটা হবে, সরি, সেলস, দেন হচ্ছে অ্যামাউন্ট, দেন থার্ড ব্র্যাকেট। ওকে, এখন ঠিক আছে। ওকে, দেখেন এটার সামটা চলে আসছে। তো আমার এটা এই পুরা ভ্যালুটা, যেমন আমি যদি এটা নর্মাল হতো তাহলে আমাকে এইভাবে করতে হতো, ধরেন আমি সাম এটাই করব, দেন আমাকে এটা পুরা এটা আমাকে ড্র্যাগ করতে হতো এবং দেন এটার সামটা আসতো। ওকে, সো এখানে আমার দশমিক করা আছে যার কারণে দেখাচ্ছে যে 50 দেখাচ্ছে। ওকে, সো এই ক্ষেত্রে মূলত আমার টেবিলের স্ট্রাকচার রেফারেন্সটা থাকে, আহ, যার ফলে আমার বুঝতেও সুবিধা হয় এবং এটা আমাদেরকে হেল্পও করে। ওকে, তো এটা ছিল আমাদের টেবিল। দেন হচ্ছে আমরা ফর্মুলা বেসিক টা দেখবো আজকে। এটা হলে আজকের এটা শেষ হবে। সো ফর্মুলার ক্ষেত্রে আমাদের বেসিক যে জিনিসটা জানতে হবে প্রথমে, নর্মালি আমরা ফর্মুলাটা আসলে কিভাবে লিখি। ফর্মুলা আমরা কয়েকভাবে হচ্ছে লিখতে পারি। ধরেন আপনি একটা জায়গায়, যেমন আমি একটু আগে একটা ফর্মুলা লিখছি, সো যে জায়গায় আপনি ফর্মুলাটা লিখবেন সেই সেলটাকে সিলেক্ট করার পর আপনি ইকুয়াল সাইন দিবেন। ইকুয়াল সাইন দিয়েও লিখতে পারেন কিংবা প্লাস সাইন দিয়েও হচ্ছে লিখতে পারেন, দুইটা একই জিনিস। আপনি ইকুয়ালেও লিখতে পারবেন, প্লাস দিয়েও লিখতে পারবেন। প্লাস দিয়ে আসলে লেখা যায় এই জিনিসটা আমি কিছুদিন আগে দেখছি, যদিও আমি সবসময় ইকুয়াল দিয়েই লিখি। সো আপনারা যেটাতে কমফোর্টেবল সেটাতে লিখবেন। এবং এটা ছাড়াও আপনারা যদি আমি এখানে যেখানে আপনারা ফর্মুলা লিখতে চান, সো এই সেলটা সিলেক্ট করে আপনি যদি এইখান থেকে যদি আপনি এই যে দেখেন ইনসার্ট ফাংশন, কিংবা আপনারা যদি হচ্ছে ফর্মুলা ট্যাবে যান, এখানে আপনারা ইনসার্ট ফাংশন দেখতে পাবেন। এবং এইখান থেকে আপনারা কিছু কি ফর্মুলা ইউজ করতে চান সেটা লিখে যখন আপনারা হচ্ছে সার্চ করবেন, তখন আপনার সেই ফর্মুলা বা ইটা হচ্ছে দেখাবে। যদিও আমি এভাবে হচ্ছে কখনো ইউজ করি না এখান থেকে, কিংবা এই যে এখানে যে ফর্মুলা থাকবে সেটা থেকে আপনারা হচ্ছে লিখতে পারবেন, বাট আমি এটা প্রেফার করি না। আপনারা চাইলে হচ্ছে দেখতে পারেন এখান থেকে। আপনারা সার্চ করার পরে আর কি একটা ডিসক্রিপশন লিখলে আপনার এখানে দেখাবে। সো মূলত আপনারা ইকুয়াল সাইন দিয়ে শুরু করতে পারেন অথবা প্লাস সাইন দিয়ে হচ্ছে শুরু করতে পারেন। সো এটা হচ্ছে ফর্মুলার প্রথম কথা। এখন আপনাদেরকে কিছু অপারেটর সম্পর্কে জানতে হবে, মানে ফর্মুলাতে ইউজ হবে এরকম অপারেটর। সো আমরা এটা জানি যে প্লাস সাইন, এটা সবাই জানি। সো প্লাস সাইন আমাদের যোগ করার জন্য হয় যে দুইটা যখন আমার হচ্ছে যোগ করতে হবে তখন আমরা হচ্ছে প্লাস সাইন ইউজ করব। দেন সাবট্রাকশন মানে বিয়োগ করার জন্য আমাদের এই বিয়োগ চিহ্ন ব্যবহার হয়। আর গুণের ক্ষেত্রে অ্যাস্টেরিক্স, মানে আমরা দুটো ভ্যালু যখন গুণ করব, যেমন এখানে দেখেন
A1 এর সাথে যখন আমি B1 গুণ করব, তখন এই দেখেন ইকুয়াল দিয়ে ফর্মুলা, দেন A1 এর সাথে B1, এটা আমরা কি হচ্ছে যে গুণ হচ্ছে। ডিভিশনের জন্য হচ্ছে আমার ফরওয়ার্ড স্ল্যাশ, দেন পার্সেন্টেজের জন্য পার্সেন্টেজ চিহ্নই, আর এক্সপোনেনশিয়ালের জন্য বা আমরা যেটাকে সূচক বলি বা পাওয়ার বলি, সেটার জন্য হচ্ছে আমাদের যে এক্সপোনেনশিয়াল, এখানে যে চিহ্নটা দেখছেন বা ক্যাপ, সেটাই হচ্ছে ইউজ করা হয়। দেন ইকুয়াল, তো আমরা জানি যে ইকুয়াল যেটা, আর নট ইকুয়াল বোঝানোর জন্য আমার আহ, এই পাশের অ্যারো এই পাশের অ্যারো, এই দুটো হচ্ছে নট ইকুয়াল, একসাথে হচ্ছে নট ইকুয়ালের জন্য হচ্ছে ইউজ হয়। দেন গেটার দেন সাইন এটা, দেন লেস দেন সাইন এটা, দেন হচ্ছে গেটার ইকুয়াল, লেস ইকুয়াল। সো এই যে এইগুলো আছে, এটা আপনারা চাইলে গুগলেও একটু সার্চ করতে পারেন যে লজিক্যাল অপারেটর বা ম্যাথমেটিক অপারেটর ফর এক্সেল, বা এখান থেকেও আপনারা একটু দেখে নিতে পারেন। আর আমার ধারণা যে এগুলো আপনারা মোটামুটি হচ্ছে সবাই জানার কথা। আর এগুলাও আপনার এখন এত প্যারা নেওয়ার দরকার নেই, যখন আমরা ফর্মুলা করবো এগুলার ইউজ এক এক সময় এক একটা আসবেই। সো তখনও এটা হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। আর ফর্মুলার ক্ষেত্রে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই বিষয়টা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন, কারণ এই বিষয়টা না বুঝলে আপনি ফর্মুলা, একটু কমপ্লেক্স ফর্মুলা আপনি হচ্ছে লিখতে পারবেন না। এটা হচ্ছে অ্যাবসোলিউট ভার্সেস রিলেটিভ সেল রেফারেন্সেস। সো এই জিনিসটা আসলে কি বোঝায়, আমি একটু দেখেন এই ডেটাগুলো দিয়ে আমরা হচ্ছে বোঝার চেষ্টা করি। সো এইখানে দেখেন আমার তিনজন সেলস রিপ্রেজেন্টেটিভ আছে এবং তাদের সেলস আছে। সো আমি ধরেন যে তারা 10% তাদের সেলস এর উপরে কমিশন পাবে। সো এইটা আমরা এখানে ক্যালকুলেট করতে চাই। সো এটা আমরা হচ্ছে কিভাবে করব। সো খুব সহজ, যদি আমরা ভাবি যে প্রথমে ফর্মুলা লেখার জন্য আমাদের কি করতে হবে, ইকুয়াল সাইন দিতে হবে। এবং ইকুয়াল দেওয়ার পরে তাহলে যেহেতু এটা পার্সেন্টেজ, শুধুমাত্র যেহেতু এটা ফরম্যাটটাও পার্সেন্টেজ আছে, এটার সাথে এটা ভ্যালুটা যদি আমরা গুণ করে দেই তাহলেই কিন্তু হয়ে যায়। সো ধরেন এই সেলটা আমি হচ্ছে সিলেক্ট করলাম, দেন আমি অ্যাস্টারিক্স দিলাম এবং এই বাটনটা হচ্ছে ক্লিক করলাম, দেন আমি ইন্টার চাপলাম। দেখেন 10% হচ্ছে 5,500। এখন আমি এই ফর্মুলাটাকে যদি আমি এই নিচের সেলগুলোর জন্য করতে চাই, কয়েকভাবে করতে পারি। এক, আমি ফর্মুলাটা কপি করতে পারি, দেন এখান এই যে এই ভ্যালুগুলোতে আমরা হচ্ছে পেস্ট করতে পারি। যদিও জিরো আসছে, আমি এটা পরে বলতেছি, মূলত এটা বোঝানোর জন্যই কথা বলতেছি। অথবা আপনারা আহ, আমি যদি এটা আনডু করি, দেন হচ্ছে যে আমি যদি এটাকে র্যাক করি সেম ফিল করার মতো, সেম। সো এইভাবেও আমরা ফর্মুলার কপি করতে পারি। ওকে, বাট প্রশ্ন হচ্ছে যে এই জায়গায় তো এটা ঠিক রেজাল্ট দেখালো, এখানে আর জিরো কেন আসলো? সো এইখানে যেটা হচ্ছে দেখেন, আমি এই সেলটা যখন সিলেক্ট করব, তখন কিন্তু দেখাচ্ছে যে এই যে দেখেন এটা, এই সেলটা নীল হয়ে আছে। সো তার মানে হচ্ছে A1 সেল যেটা, এবং এটার ভ্যালু দেখেন, আমি যখন এই সেলটা সিলেক্ট করলাম ফর্মুলা থেকে 5,000 এটা দেখাচ্ছে। এটা আপনাদের ক্ষেত্রে নাও দেখাইতে পারে, আপনাদের ক্ষেত্রে হয়তো বা F9 চাপতে হবে। এটা অনেক সময় অফিস 365 শুধু থাকে, আবার অনেক সময় F9 চাপতে হয়। তো এটা চেক করে দেখতে পারেন। আর এখানে দেখেন এটা রেড বর্ডার পাইছে, যেটা হচ্ছে AN10 সেলটা, যে AN কলাম আর 10 রো। সো এইটা ঠিকঠাক রেজাল্ট ঠিক দেখাচ্ছে, বাট আমি যদি পরের সেলটাতে আসি, দেখেন কি হচ্ছে যে এই এর আগে কিন্তু এই কমিশনের জন্য এই এই সেলটাতেই ছিল, মানে AN10 ছিল, কিন্তু এটা 11 হয়ে গেছে, আর এই সেলটা হচ্ছে এমটি। সো এমটি সেলের সাথে যখন আমি গুণ করতেছি, তখন এটা জিরো হয়ে যাইতেছে। তাহলে আমাকে কি করতে হবে, যে সবগুলার সাথে যেন এই 10%টাই গুণ হয়, এটা আমাকে নিশ্চিত করতে হবে। এই জিনিসটাকেই বলে হচ্ছে আমার অ্যাবসোলিউট সেল রেফারেন্স, মানে আমি সেলটাকে অ্যাবসোলিউট করে দিচ্ছি। সো এটা আমি কিভাবে করব, এই ফর্মুলা, এই ফর্মুলা যাব, এটা হচ্ছে আমার কি, AN10 সেল। সো দেখেন আমার কারসরটা আমি এখানে রাখবো। আমি যদি এখন F4 চাপি আমার কিবোর্ড থেকে, দেখেন একটা ডলার, দুইটা ডলার সাইন আসছে, একটা হচ্ছে কলামের আগে আর একটা হচ্ছে রোর আগে। এটাকে বলে হচ্ছে আমি সেলটাকে লক করলাম বা অ্যাবসোলিউট করলাম। সো আমি যদি এখন এন্টার চাপি, এটার ভ্যালু চেঞ্জ হবে না, ফাইন। বাট আমি যদি আবার ফর্মুলাটা ফিল করি, এখন দেখেন, এখন কিন্তু এটা ঠিকই 600 দেখাচ্ছে, এবং এটা 560, মানে 10% করে হচ্ছে। এখন যদি আমি এখানে ফর্মুলাটা দেখি, দেখেন এইটার জন্যও কিন্তু এই এই পাশের কলামের ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে, বাট এইটা সবার জন্যই 10% থাকতেছে, এই সেলটা সবার জন্য অ্যাবসোলিউট হয়ে গেছে, এটার আর কোনো চেঞ্জ হচ্ছে না।
এটা হচ্ছে আমার অ্যাবসোলিউট সেল রেফারেন্সেস। আবার অনেক সময় আমাদেরকে রিলেটিভ সেল রেফারেন্স ইউজ করতে হবে। তার মানে হচ্ছে যে আপনার আরেকটা বিষয় আমি দেখাই যে ধরেন এই সেলটাই এখানে আমরা ফর্মুলা এখানে একটা জিনিস দেখাই, যেমন এখানে যখন আমি F4 একবার চাপছি, আমি যদি আবার F4 চাপি, দেখেন এখন শুধুমাত্র আমার এই আহ, ইটা লকটা আছে হচ্ছে শুধুমাত্র রো। তার মানে হচ্ছে রোটা লক হয়ে যাবে। আমি অন্য যে দিকে ড্র্যাগ করব, আমি কলামের ভ্যালুটা ইউজ করতে পারবো, বাট রোডটা আমার লক হয়ে থাকবে, মানে ওই রোড থেকে আর হচ্ছে সরবে না। আর একবার যদি আমি চাপি, তাহলে শুধুমাত্র কলামটাই হয়ে যাবে। অর্থাৎ আপনারা F4 চেপে আমরা এটা সুইচ করতে পারবো যে পুরো সেলটাকেই আমরা করতে পারবো, কলামকেই করতে পারবো, রোকেই করতে পারবো। সো এটার ব্যবহারটা আমরা দেখাচ্ছি। সো এটাকে আমরা অ্যাবসোলিউটলি রাখি। আচ্ছা, সো এইখানে উম, দেখেন এইখানে ধরেন যে আমি এই বিশের সাথে মানে এই বিশের সাথে এই প্রত্যেকটা মানে 20 30 40 50-এর গুণ করতে চাই। সো কি করতে হবে আমাদেরকে? ইকুয়াল, দেন হচ্ছে আমি এই সেলটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে অ্যাস্টেরিক্স, দেন এই সেলটা সিলেক্ট করলাম। সো 400 খুবই ভালো, কারণ এটা 400ই হবে। বাট তারপরে কি হয় দেখেন, দেখেন তারপরে হওয়ার কথা হচ্ছে 600, দেন হচ্ছে 800, বাট এরকম হচ্ছে সেম কাহিনীটা এখানেও হয়েছে যে আমরা যে এই যে এইখানে আমার রিলেটিভ সেল বা অ্যাবসোলিউট সেলের জন্য যে চেঞ্জেসটা, এখানেও সেই বিষয়টাই ঘটছে। প্রথম সেলের জন্য এটা ঠিক থাকছে, বাট পরের সেলের জন্য কি হইতেছে আমরা একটু খেয়াল করি। পরের সেলের জন্য দেখেন এই 20-এর থেকে সরে এসে এই 400-তে চলে আসতেছে। তার কারণে কি হইতেছে যে এটা এই 20-এর সাথে এই 30-এর গুণ না হয়ে 400-র সাথে এই 30 গুণ হইতেছে। সো এটাকে আমরা কিভাবে বন্ধ করব? এই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, এই যে যে হচ্ছে আমার 20, এটা হচ্ছে আমার AQ5 সেল। সো এটা যদি আমি এখন এই কলামের সামনে রেখে যদি আমি F4 চাপি, দেখেন আমার পুরো ইটা আমার লক হয়ে গেল। দেন আবার যদি চাপি, এখন আমার রোটা লক হয়েছে। আবার চাপলে আমার কলামটা লক হয়েছে। তো দেখেন ঘটনাটা কি ঘটে। এখন যদি আমি ড্র্যাগ করি, কি ঘটে দেখেন, এখন কিন্তু আমার ঠিকঠাক মতো হচ্ছে। এইখানে দেখেন যে আমরা পুরো সেলটাকে লক করছিলাম, কলামও লক করছিলাম, রো লক করছিলাম, কারণ আমি এইটাকে আর সরতে দিতে চাইছিলাম না যে এটা আর কোনোভাবেই সরবে না। এই ক্ষেত্রেও ঘটনা তাই ঘটছে, বাট আমি আবার যখন নিচে ড্র্যাগ করব, তখন আপনারা আরো একটু বিষয়টা বুঝতে পারবেন। সো এখানে যেটা হয়েছে, এখন যেটা করতেছে, আমি এই সেলে এটার কলামটাকে আমি লক করে দিছি, কিউ কলামটা। তার মানে হচ্ছে আমি যখন এটা বামে থেকে ডানে যখন আমি ফিল করব, এ আর এই কিউ কলাম থেকে আর আর কলামে আসবে না, এস কলামে আসবে না, কিউ কলামেই থাকবে। এবং এই ভ্যালুটাই সবগুলোর সাথে গুণ হবে যেটা হয়েছে। আবার আমি যদি এখন এটা নিচে ড্র্যাগ করি, দেখেন কি হয়, সেম আগের প্রবলেম, যে প্রবলেম ছিল সেটাই। এখন আবার কি হইতেছে যে এই 20-এর সাথে এই 20, এই 30, এই 40, এই 50 এগুলো গুণ হইতেছে, তাই না? সো সেম প্রবলেম হয়েছে, তাহলে এই প্রবলেমটাও সলভ করবো কিভাবে? এখন এই ক্ষেত্রে আমার দেখেন যে এই ক্ষেত্রে আমার কি করতে হবে যে এই আমার এইখানে যে রোটা আছে, আমি যদি এইটাকে যদি হচ্ছে লক করি, দেখেন কি হয়, দেখেন এই হয়ে গেল। সো এই জিনিসটা যদি হচ্ছে বুঝতে পারেন যে রিলেটিভ এবং হচ্ছে অ্যাবসলিউট সেল রেফারেন্স, সো এই জিনিসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যদি হচ্ছে বুঝতে পারেন। আহ, এবং পরবর্তীতে আমাদের ফর্মুলার ইয়ের জন্য এই জিনিসটা আমাদের আর বেশ কাজে দিবে, এবং এই জিনিসটা আমাদের হচ্ছে লাগবেই। আহ, তো এই পর্যন্ত কি আহ, বুঝতে পারছেন, বিশেষ করে এই যে অ্যাবসোলিউট এবং হচ্ছে রিলেটিভ সেল রেফারেন্সের যে বিষয়গুলো হচ্ছে বললাম। আজকে মূলত আমার শেষ। তো এখন আপনাদের থাক কোনো কোয়েরিজ বা বোঝার ক্ষেত্রে কোনো থাকলে এখন আপনারা বলতে পারবেন। জি ভাই, হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি ভাই, রিলেটিভটা একটু রিপিট করা যাবে? আমি হচ্ছে যেটা আগে ডলার দিব সেটা হচ্ছে আপনার কনস্ট্যান্ট হয়ে যাবে, এরকম কিছু? রিলেটিভটা হচ্ছে যে আপনার
যেমন এটা হচ্ছে অ্যাবসোলেট, এই অ্যাবসোলেট হচ্ছে এটা সবার জন্য অ্যাবসোলেট, মানে এটা আর হচ্ছে চেঞ্জ হচ্ছে না। যেমন এইখানে আমি যেটা করছি এটা হচ্ছে রিলেটিভ। এটা রিলেটিভ কিভাবে, যে আপনার আহ, আমি হচ্ছে একটা কলামকে বা একটা রোকে যখন আমি লক করি, সেটাকে হচ্ছে আমার রিলেটিভ বলে। সো এটা আপনাকে ফর্মুলা যখন আমরা লিখবো তখন আসলে আপনাদেরকে বুঝতে হবে যে আমরা আসলে আহ, কি করতে হবে। এটা ইউজ করতে করতে আমি আশা করি যে হচ্ছে আপনারা হচ্ছে বুঝতে পারবেন যে কখন আমার কলামটাকে লক করতে হবে, কখন আমার রোটাকে লক করতে হবে। যেমন এখানে আমি যখন আপনার এই ভ্যালুর সাথে, যখন শুধুমাত্র এই 20-এর সাথে যখন আপনি এই 20, 30 এবং 40 এবং এই 50 আপনাকে গুণ করতে হবে, এবং আপনি এই ফর্মুলাটা বামে থেকে ডানে যখন আপনি ই করতে চান, আমি এখানে আবার দেখাই। ধরেন আহ, এই সেলের সাথে আমি এটা গুণ করতে চাই, এই সেলটাকে, এই সেলগুলাকে। ওকে, সো প্রথমটা খুব সুন্দর ঠিকভাবে আসছে, বাট এই দেন এগেইন এখন এইখানে আমার এই সেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, 20-এর থেকে এখানে আসছে। সো বাট আপনি চাচ্ছেন যে না, যে সেটা আসবে না, এটার জন্য সবসময় সবার এই 20টাই থাকবে। সো আপনি যখন এদিকে ড্র্যাগ করতেছেন, তাহলে আপনি যাচ্ছেন কি, মূলত কলামগুলো চেঞ্জ করতেছেন। তাহলে আপনাকে কি করতে হবে, এইটার কলাম যাতে চেঞ্জ না হয় সেই কাজটা করতে হবে। এবং সেই কাজটা আপনি কিভাবে করবেন, দেখেন এটা হচ্ছে একিউ কলাম। সো এটা আপনি F4 চেপেও করতে পারবেন, আর এক ওয়ে করতে পারবেন, ডিরেক্টলি ডলার সাইন দিতে পারবেন। ধরেন আমি কলামের সামনে কার্সর রেখে এখন আমি যদি ডলার সাইন হচ্ছে 4 এ আছে, ওকে, শিফট 4 চাপি, দেখেন এই ডলার সাইনটা এখানে চলে আসছে। এখন যদি আমি এই ফর্মুলাটাকে ড্র্যাগ করি, তখন দেখেন ঠিকঠাক মতো হচ্ছে। এটাই হচ্ছে রিলেটিভ প্রেফারেন্সেস। আর কারো কোনো কোশ্চেন্স আছে? জি ভাই, আরেকটু কোয়েশ্চেন আছে ভাই। আপনার এসকিউএলটা হচ্ছে ভাই কি পারপাস আমরা ইউজ করি, একটু বলা যাবে কি? এক্সকিউএলটা হচ্ছে যে আমাদের ধরেন আহ, একটা ডেটাবেস আছে, ধরেন এইটা হচ্ছে একটা ডেটাবেস। ধরেন এখানে তো জাস্ট কয়েকটা, মানে 15-20টা রো আছে। ধরেন এরকম 30,000, 40,000 রো এরকম আছে, এরকম ডেটা আছে। সো ওই এসকিউএল যেটা করে সেটা হলো যে, ধরেন এই যে আমরা এখান থেকে যেরকম ফিল্টার করতেছি না, যে ধরেন শুধুমাত্র আমাকে জানুয়ারির ডেটাগুলো দেখাও। সো এরকম অনেক ডেটাবেস থাকে, ওই জায়গায় আমরা এসকিউএল এর আছে, যেমন জাস্ট ওইটা আমরা যখন এসকিউএল শিখবো তখন দেখবো মূলত ডেটাবেস আছে। ওই ডেটাবেস থেকে আমরা আমাদের জন্য যে ডেটাগুলো দরকার সেই ডেটাগুলো আমরা নিয়ে আসব। মানে ওর সাথে ডেটাবেজের সাথে কথা বলতে পারেন, ডেটাবেজের সাথে কথা বলার জন্য একটা ল্যাঙ্গুয়েজ আছে, সেটাই হচ্ছে আপনার এসকিউএল, স্ট্রাকচার কুয়েরি ল্যাঙ্গুয়েজ। তার মানে একটা ডেটাবেস আছে, সেই ডেটাবেসের সাথে কথা বলার জন্য আপনাকে কুইরি করতে হবে। সেই কুইরিটার মাধ্যমেই আপনি ওইখান থেকে ডেটাগুলো নিয়ে আসতে পারবেন। এটাই হচ্ছে আপনার এসকিউএল। মূলত একটা ডেটাবেস আছে, যে যে জায়গায় অনেক ডেটা আছে, সেই ডেটা থেকে আপনার যে ডেটাটা দরকার সেটা আপনি কিভাবে নিয়ে আসবেন, সেটা যে আপনি কোড বলতে পারেন, যে ল্যাঙ্গুয়েজ বলতে পারেন, সেটা লিখে আপনি নিয়ে আসবেন, সেটাই হচ্ছে এসকিউএল। এটা কি শুধু ভাই এক্সেলেরই হচ্ছে ডাটাবেস, নাকি হচ্ছে ভাই যে না, 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 নর্মাল এটা এক্সেল সফটওয়্যারের না। যেমন ডাটাবেসের সঙ্গেও? আপনার এসকিউএল এখনো এক্সেলে আপনার অ্যাভেলেবল না। যদি ও কিছু কিছু ক্ষেত্রে, আমি ঠিক এখন শিওর বলতে পারতেছি না, কিন্তু আমার জানার মধ্যে হচ্ছে অ্যাভেলেবল না। আপনি ডিরেক্টলি এসকিউএল ইউজ করতে পারবেন না। যদি এক্সেলে যদি এসকিউএলটা আসতো, আমাদের অনেক সহজ হয়ে যেত। যে আমরা যে নেক্সট কাল মানে নেক্সট ক্লাস থেকে যখন ফর্মুলা ইউজ করব, তখন দেখবেন যে অনেক ফর্মুলা লেখা অনেক জটিল হয়, বা একটু কষ্টসাধ্য হয়ে যায়। বাট এসকিউএল থাকলে সেটা আমরা সহজে করতে পারতাম। এসকিউএলটা আপনার গুগল শিটে আছে, বাট এক্সেলে এখন পর্যন্ত আপনার হচ্ছে এসকিউএল নাই, আমার জানা মতে নাই। বাট আমি ঠিক হয়তোবা কোথাও একটু দেখছিলাম যে অন্য কোনো ভাবে, বা আমি ডেটাটা ওয়ান ড্রাইভে রেখে হয়তোবা এসকিউএল এর কুয়েরি গুলা হচ্ছে রান করা যায়। বাট আমি এক্সেলে এসকিউএল ইউজ করব না। এসকিউএল এর জন্য যে আপনার ডেটাবেস আছে, সেই ডেটাবেস থেকে আমি ডেটাটা নিয়ে এসে পরে আমি ওই ডেটা আমি এক্সেলে, মানে ওইটার থেকে আমি এক্সপোর্ট করে সেটা আমি এক্সেলে ইউজ করতে পারি। যে ভাই মানে হচ্ছে যে কোনো সফটওয়্যারের ডাটাবেস থেকে আমি হচ্ছে ডাটা রিট্রাইভ করতে পারবো এমন কিছু?
সফটওয়্যার ঠিক বলা যায় না, মূলত আপনি ডেটাবেস থেকে করতে পারবেন। ধরেন ওই যে ভাই বিভিন্ন মাইএসকিউএল দিয়ে তো হ্যাঁ আপনার হ্যাঁ হ্যাঁ লোকাল, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ সে ধরেন যে আপনার মাইস্কুয়েল, সো মাইস্কুয়েলে দিয়ে ধরেন যে কোনো ডেটাবেস যদি ডিজাইন করা থাকে, সো আপনি মাইস্কুয়েলে ওই ডেটাবেসটা থেকে মাইস্কুয়েলে আপনি কোয়েরি ল্যাঙ্গুয়েজ ইউজ করে সেখান থেকে আপনি আপনার ডেটা রিট্রাইভ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর জি ভাই, এসকিউএল থ্যাংক আমরা ইউ ভাই। শিখবো, সো তখন আমরা এসকিউএল এ বিস্তারিত বলবো। এখন এক্সেলে যদি এখানে আমাদের যে আহ, যত বিষয়গুলো নিয়ে কথা বললাম এগুলা যদি বুঝতে সমস্যা হয় সেগুলো বলতে পারেন। যেমন আচ্ছা ভাই, এখানে রুবা লিখছেন যে হচ্ছে রিলেটিভ এবং অ্যাবসোলিউট। আচ্ছা, এখনো কি অ্যাবসোলিউট এবং রিলেটিভ ক্লিয়ার হয় নাই? এটা হয়তো বা প্রথম ইয়েতে নাও হইতে পারে, বাট আপনারা ভিডিওটা ইয়েতে দেওয়ার পরে আপনারা আবার দেখতে পারেন, দেন আস্তে আস্তে আশা করি ক্লিয়ার হয়ে যাবে, বা না হলেও আমরা পরে হয়তো বা আবার দেখতে পাবো। আবার যখন আবার এই ফর্মুলা আসবে রিলেটেড, তখনও আমি আবার হচ্ছে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যখন এইগুলো আসবে, সো এই ধরনের ফর্মুলা আমাদেরকে লিখতেই হবে, এটা মাস্ট। সো এটা নিয়ে আসলে আপনারা একটু চেষ্টা করেন, দেন আশা করি হচ্ছে পারবেন। আর না পারলেও আবার হয়তো বা নেক্সট ডে আমরা ফর্মুলা লিখতে গেলে এটা চলে আসবে, সো তখনও। বাট এই জন্য আমি এটা আগে বললাম যাতে আহ, আপনার ওই সময় বুঝতে অসুবিধা না হয়। এটা যদি আসলে না বোঝা যায় তাহলে অনেক ফর্মুলা আপনারা বুঝতে পারবেন না, বা কিভাবে লিখতে হবে সেটাও হয়তো বা বুঝতে পারবেন না। ওকে, আর কোনো ইস্যুস আছে মূলত? হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। কথা বলতে চাইছিলাম আর কি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। যে ভাই আমাদের হচ্ছে যে বুট ক্যাম্পিং আমি একটু লেটে জয়েন করছি আমাদের এইখানে। আর আচ্ছা, লিঙ্কস ছিল না তো। আসলে আমাদের বুট ক্যাম্পিং এর কাজটা কি আসলে, এই জিনিসটা মানে বুঝতে পারতেছি না। কাজটা বলতে এই তো, এখন আমি এখানে আপনাদের সাথে